আজকে যে চ্যাপ্টারটা আমরা পড়বো সেই চ্যাপ্টারটা হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশন, অর্থাৎ যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় যে মানুষের জনন। তো মানুষ সব থেকে অ্যাডভান্স অর্গানিজম, মানুষকে দেখবে সব থেকে উন্নত জীব হিসেবে ধরা হয়। তো সাধারণভাবেই মানুষের, যেহেতু মানুষ এত উন্নত জীব, তাহলে তার যে রিপ্রোডাকশন প্রসিডিওর সেটা অবভিয়াসলি সেক্সুয়াল রিপ্রোডাকশন, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি যৌন জনন, সেই জনন পদ্ধতি তারা দেখায়। এবং অ্যাকচুয়ালি দেখো যে সেক্সুয়াল রিপ্রোডাকশনের থ্রু দিয়ে যে জীবগুলো তৈরি হয়, যে পরবর্তী জেনারেশন যেগুলো অ্যাকচুয়ালি জীবগুলো আসে, তাদেরকে বলা হয় সিবলিং বা অফস্প্রিং। অফস্প্রিং বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় সন্তান, মানে অ্যাকচুয়ালি যে আলাদা আলাদা জেনারেশান, এক জেনারেশান থেকে পরের জেনারেশান তৈরি হওয়া, সেখান থেকে তার পরের জেনারেশান তৈরি হওয়া, সেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে অফস্প্রিং তৈরি হওয়া। আর অন্যদিকে সিবলিং বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় লুক অ্যালাইক, যেহেতু যে কোনো সন্তানকে কিছুটা বাবা কিছুটা মায়ের মতো দেখতে হয়, কারণ অ্যাকচুয়ালি যেটা ডিএনএ থাকে, যার ওপরেই ডিপেন্ড করে আমাদের যে বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয়, তার 50% ডিএনএ অ্যাকচুয়ালি সবসময় আসে যে কোনো জীবের মায়ের কাছ থেকে, আর 50% বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে বাবার কাছ থেকে আসে। তাহলে স্বাভাবিকভাবেই সেই জন্য সন্তানের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকে আর কি, তার কিছুটা মায়ের সাথে মিল পাওয়া যায়, কিছুটা বাবার সাথে মিল পাওয়া যায়। এবার সিবলিং কথাটার অর্থ হচ্ছে লুক অ্যালাইক, যেহেতু একদম হুবহু এক্স্যাক্টলি সেম নয়, সে তাদেরকে ক্লোন বলা যাবে না, কিন্তু যেহেতু দেখতে কিছুটা মিল আছে, সেই জন্য সেখানে সিবলিং কথাটা ইউজ করা হয়। তো সেই জন্যই সন্তানদের অ্যাকচুয়ালি সিবলিং বা অফস্প্রিং বলা হয়। এবার যখনই কোনো জীব অ্যাকচুয়ালি ম্যাচুরিটিতে যায়, যখনই অ্যাকচুয়ালি দেখা যায় যে তার দেহের মধ্যেতে মিওসিস সেল ডিভিশনের থ্রু দিয়ে সেখানে স্পার্ম ওভা তৈরি হচ্ছে, তখন যখনই তাদের অ্যাকচুয়ালি সেটা স্টার্ট হয়, সেই টাইম ফেজটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে এবং অ্যাডোলেসেন্সে যেটা হয় সেটা হচ্ছে তার প্রাইমারি এবং সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার্স এক্সপ্রেসড হয়। প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টার্স বলতে বোঝানো হয় যে সোজা কথা টেস্টিস আর ওভারির ডেভেলপমেন্ট, অর্থাৎ মিওসিস সেল ডিভিশন স্টার্ট হওয়া এবং টেস্টিস বা শুক্রাশয়ের মধ্যেতে স্পার্ম তৈরি হওয়া মিওসিস সেল ডিভিশনের থ্রু দিয়ে, এবং ওভারির ভেতরেতে মিওসিস সেল ডিভিশনের থ্রু দিয়ে ওভা তৈরি হওয়া, ডিম্বাণু সৃষ্টি হওয়া। সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি যে টেস্টিস ওভারির ম্যাচুরিটি বা সেটা অ্যাক্টিভ হওয়া, সেই জিনিসটাই হচ্ছে প্রাইমারি সেক্স ক্যারেক্টার। কিন্তু এটা ছাড়াও দেখা যায় যে যখনই অ্যাডোলেসেন্স পিরিয়ডে যে কোনো চাইল্ড আসে, সেই সময় তার অনেক কিছু মেন্টাল চেঞ্জ হয় বা সাইকোলজিক্যাল অনেক কিছু চেঞ্জ আসে সেই ফেজটায়, মানে সেই জিনিসগুলোকেই অ্যাকচুয়ালি বলা হয় সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার। তার মানে যে যখনই অ্যাডোলেসেন্স পিরিয়ডে যে কোনো চাইল্ড আসছে, তখন যেটা বয়স সন্ধিকাল বলা হয়, সেই সময় অ্যাকচুয়ালি শুক্রাশয় এবং ডিম্বাশয়, স্পার্ম এবং ওভার ডেভেলপমেন্ট হওয়া, সেটা হচ্ছে প্রাইমারি সেক্স ক্যারেক্টার। কিন্তু অ্যাকচুয়ালি সেই সময় যেমন দেখা যায় যে ভোকাল কর্ড, অ্যাকচুয়ালি ভয়েস বক্স যেটাকে আমরা বলি, সেই ভোকাল কর্ড যেটা রয়েছে, সেই ভোকাল কর্ডটার অ্যাকচুয়ালি থিকনেস, মানে অ্যাকচুয়ালি চওড়া হওয়ার জন্য বা অ্যাকচুয়ালি ভোকাল কর্ডটা পাতলা হওয়ার জন্য তখন দেখা যায় যে গলাটা অনেক সময় শার্প হয়ে যায়, বা অনেক সময় দেখা যায় যে গলাটা তীক্ষ্ণ হয়ে যায়, বা অনেক সময় ভারী হয়। তো এই চেঞ্জেসগুলো সেই সময় কিন্তু দেখতে পাওয়া যায়। এবার অ্যাডোলেসেন্স বা পিউবার্টি যেটাকে অ্যাকচুয়ালি আমরা বলছি বয়স সন্ধিকাল, সেটা মোটামুটি মেলেদের ক্ষেত্রে ভ্যারি করে 10 থেকে 15 বছর, এই টাইমটা হচ্ছে অ্যাডোলেসেন্স টাইম পিরিয়ড। আর অন্যদিকে ফিমেলদের ক্ষেত্রে একটু আগেই হয়, সেটা হচ্ছে মোটামুটি যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে 9 থেকে 14 বছর। এই টাইমে যে চেঞ্জেসগুলো হয় তার মধ্যে যে প্রথম যেটা হয় সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল চেঞ্জ। অ্যাকচুয়ালি কি হয় যে শারীরবৃত্তীয়ভাবে বা ফিজিওলজিক্যালি কিছু চেঞ্জেস তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। যেমন দেখা যায় যে এই অ্যাডোলেসেন্স পিরিয়ডের সূচনাতে ছেলেদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে দেখবে দাড়ি গোঁফ এগুলো তৈরি হতে শুরু হয়। অন্যদিকে দেহের মধ্যেতে যেহেতু নতুন বেশ কিছু হরমোন, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, যেগুলো অ্যাকচুয়ালি শুক্রাণু ডিম্বাণু স্পার্ম ওভা তৈরি করতে কাজে লাগে, সেই হরমোনগুলো প্রথম তৈরি হওয়ার কারণে সেই সময় দেখা যায় যে মুখের মধ্যে ব্রণ, যেগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় পিম্পলস, সেগুলো তৈরি হয়। অন্যদিকে ছেলেদের এই সময় দেখা যায় যে মাসেল স্ট্রাকচার অনেক ভালোভাবে ডেভেলপড হয়। অন্যদিকে ফিমেলদের বডির ভেতরেতে দেখা যায় ফ্যাট জেনারেশন হতে শুরু হয় এবং ভোকাল কর্ডেরও চেঞ্জ হয়। তো এগুলোই অ্যাকচুয়ালি হচ্ছে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার যেগুলো বলা হয়।
যে ছেলেদের ক্ষেত্রে ভোকাল কর্ডটা চওড়া হওয়ার জন্য অ্যাকচুয়ালি গলার আওয়াজটা খুব গম্ভীর হয়, আর অন্যদিকে ফিমেলদের ক্ষেত্রে ভোকাল কর্ডটা সরু হওয়ার জন্য আওয়াজটা খুব তীক্ষ্ণ হয়। তাহলে এইগুলো সমস্ত হচ্ছে যেটা, সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল চেঞ্জ। সেকেন্ড হচ্ছে মেন্টাল চেঞ্জ। মেন্টাল চেঞ্জ যেটা এই এইজটাতে সবথেকে বেশি দেখা যায়, সেটা হচ্ছে যে কোনো জিনিসের চয়েস করার ব্যাপারে, যে ধরো যে কোনো ড্রেস চয়েস করার জন্য হোক, বা যে কোনো সময় যখন কিছু কিনতে যাচ্ছে, কিছু মোবাইল ফোন কেনার জন্য হোক, তো প্রত্যেকটার জন্যই তারা দেখা যায় যে প্রচণ্ড কনফিউজড হয়ে যায় যে কোন জিনিসটা আরও ভালো, এবং সবসময় একটা কম্পিটিশান, যে এর মানে দুজনকার মধ্যে কম্প্যারিজন, নিজের সাথে অন্য কারো কম্প্যারিজন, এই জিনিসটা খুব চলে আসে। এবং সেই কারণে দেখা যায় যে অনেকে গেমের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যায়, যে কে কার থেকে বেশি ভালো খেলতে পারে, যে কে কার থেকে বেশি ভালো অ্যাকচুয়ালি মোবাইল অপারেট করতে পারে বা খুব ভালো গেম খেলতে পারে, সেইগুলোকে কম্পিট করার জন্য দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা তারা অ্যাকচুয়ালি মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো সেই সময় কাজ করে, এবং তার সঙ্গে সঙ্গে আরও যে জিনিসগুলো হয় যে অনেক বেশি অ্যাডভেঞ্চারাস হয়ে যায়। তারা জোর সাইকেল চালিয়ে সাইকেল কম্পিটিশান করতে যাওয়া, বা বিভিন্ন অ্যাডভেঞ্চারাস ট্রিপেতে অনেক সময় যাওয়া, এবং সেটাতে দেখা যায় অনেক সময় ক্ষতি হয়, যে হয়তো সেই তার মেন্টাল সেই ম্যাচুরিটিটা পৌঁছায় না যে কোন জিনিসটা তার ক্ষতি করতে পারে, সেটা সম্পর্কে তার বোধটাকে জন্মায় না। তো অ্যাকচুয়ালি এই টাইমটাতেই যেটা হয় সেটা হচ্ছে মেন্টাল চেঞ্জ। আর থার্ড যেটা রয়েছে সেটা অবভিয়াসলি দেখো সেক্সুয়াল চেঞ্জেস, অর্থাৎ সেই সময় তাদের যেটা হয় সেটা হচ্ছে শুক্রাশয় ডিম্বাশয়, অর্থাৎ টেস্টিস ওভারি এগুলো ডেভেলপ করতে শুরু করে, এবং রিপ্রোডাক্টিভ সিস্টেম যেটা সেটা আস্তে আস্তে মানে ফর্ম করতে শুরু করে, যে ধীরে ধীরে তাদের ডেভেলপমেন্ট হয়, মিওসিস সেল ডিভিশন স্টার্ট হয়, এবং ধীরে ধীরে সেখানেতে মিওসিস সেল ডিভিশনের জন্য সেখানে স্পার্ম ওভা এগুলো সব তৈরি হতে শুরু হয়। তাহলে এই জিনিসগুলোই অ্যাকচুয়ালি পিউবার্টি বা অ্যাডোলেসেন্সের সময় যে চেঞ্জেস যেগুলো আমরা দেখতে পাই। এবার যখনই রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কে পড়তে যাব, প্রথম আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের কথা পড়ব। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মেল কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি স্পার্ম জেনারেট করা, স্পার্ম তৈরি করা, হ্যাপ্লয়েড মেল গ্যামেট যেটাকে আমরা বলি। এবং অ্যাকচুয়ালি স্পার্ম কী করে, স্পার্মের ইম্পর্টেন্স কী, তার হ্যাপ্লয়েড ক্রোমোজোম থাকে, এবং সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন অ্যাকচুয়ালি মেল ফিমেলনেস, অর্থাৎ চাইল্ডের ক্ষেত্রে মেল ফিমেলনেস যেটা, অর্থাৎ যেটাকে আমরা বলি সেক্স ডিটারমিনেশান, তো সেটা পুরোটাই কিন্তু ডিপেন্ড করে থাকে বাবার ওপর। তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এখনও অবধি যে স্টেটগুলো খুব পিছিয়ে আছে, যেমন হরিয়ানা, ইউপি, এই সমস্ত জায়গাগুলোতে এখনও গ্রামের দিকেতে যখনই কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে সেখানে দোষ দেওয়া হয় অ্যাকচুয়ালি মাকে, কিন্তু সত্যি কথা বলতে সায়েন্টিফিক্যালি এই দোষটা কিন্তু মায়ের কোনোভাবেই নয়। যেমন খুব সিম্পলি একটা জিনিস খেয়াল করো, যে মায়ের দেহেতে সবসময় দুটো এক্স ক্রোমোজোম থাকে, আর বাবার দেহেতে একটা এক্স একটা ওয়াই ক্রোমোজোম থাকে। সুতরাং মায়ের দেহেতে যে কটা ডিম্বাণু তৈরি হয় সবই কিন্তু এক্স ক্রোমোজোম যুক্ত, কিন্তু বাবার দেহেতে যে শুক্রাণুগুলো তৈরি হচ্ছে, স্পার্ম যেগুলো তৈরি হচ্ছে, সেগুলো হয় এক্স ক্রোমোজোম কন্টেনিং অথবা ওয়াই ক্রোমোজোম কন্টেনিং। যদি এক্স ক্রোমোজোম কন্টেনিং হয় তাহলে সেটা যদি দেখো কোনো ডিম্বাণুর সাথে ফিউজ হয়, তাহলে সেক্ষেত্রে দুটো এক্স এক্স ক্রোমোজোম পাওয়ার জন্য তখন অ্যাকচুয়ালি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। আর যদি বাই চান্স এক্স ক্রোমোজোমের সাথে ওয়াই ক্রোমোজোমের স্পার্ম ফিউজ হয়, তখন সেক্ষেত্রে এক্স ওয়াই ক্রোমোজোম যুক্ত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। অর্থাৎ কন্যা বা পুত্র সন্তান পুরোটাই কিন্তু ডিপেন্ড করে আছে স্পার্মের ওপর। অর্থাৎ পুরো অ্যাকচুয়ালি সেক্স ডিটারমিনেশন যে প্রসিডিওরটা সেটা গোটাটাই ডিপেন্ড করছে কার ওপর, সেটা কিন্তু পিতার ওপর। তো এই জিনিসটাই যে অ্যাকচুয়ালি মেল বা ফিমেল অ্যাকচুয়ালি তৈরি হওয়া সেক্স ডিটারমিনেশন পুরোটাই কিন্তু অ্যাকচুয়ালি স্পার্মের ওপর ডিপেন্ডেন্ট হয়। এবার যখনই আমরা স্পার্ম তৈরির কথা পড়তে যাব, তখন সবার প্রথম আমাদের যেটা পড়তে হয় সেটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের অ্যাকচুয়ালি স্ট্রাকচার। তো যদি আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটাকে একটু ভালো করে দেখি যে কোন কোন পার্ট দিয়ে এরা তৈরি, তাহলে সেখানেতে প্রথমেই দেখো যেটা পাচ্ছি সেটা হচ্ছে টেস্টিস। তাহলে একদম সবার প্রথম যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে পেয়ার্ড টেস্টিস স্ট্রাকচার। অ্যাকচুয়ালি টেস্টিস যেটা থাকে সেটা হচ্ছে পেয়ার্ড কন্ডিশন, এবং এই টেস্টিসের ভেতরেতেই অ্যাকচুয়ালি মিওসিস সেল ডিভিশনের থ্রু দিয়ে সেখানেতেই
স্পার্মটা তৈরি হয়। এবার টেস্টিসের ক্রস সেকশন আমরা একটু পরেই পড়বো, তখন দেখব যে টেস্টিসের ভেতরে এক্স্যাক্টলি কোথায় মিওসিস সেল ডিভিশনটা অপারেট হচ্ছে এবং সেখানেতে স্পার্ম তৈরি হচ্ছে। তো এখন অ্যাকচুয়ালি প্রথম যেটা স্ট্রাকচার, যেটা অ্যাকচুয়ালি প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গ্যান বলা যায়, সেটা হচ্ছে টেস্টিস, আর বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সমস্ত সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার। তাহলে প্রাইমারি রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার হচ্ছে টেস্টিস, কারণ এখানেই মিওসিস সেল ডিভিশনটা হয়ে অ্যাকচুয়ালি স্পার্ম তৈরি হচ্ছে। তাহলে টেস্টিস পেয়ার্ড স্ট্রাকচার, এবং এই স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি টেস্টিস যেটা থাকে সেটা হচ্ছে বডির বাইরেতে স্কোটাম স্যাক বলে একটা ব্যাগের মতো স্ট্রাকচার থাকে, তার ভেতরেতে টেস্টিসটা থাকে। এর পেছনে কারণ একটাই, সেটা হচ্ছে যে অ্যাবডোমিনাল ক্যাভিটির ভেতরে, মানে আমাদের দেহের উদর গহ্বরের ভেতরেতে বডি টেম্পারেচারটা অনেকটা বেশি থাকে। এবার মিওসিস সেল ডিভিশনটা অপারেট করার জন্য টেম্পারেচার একটু কম দরকার হয়। তো সেই কারণেই কি হয় যে বডির বাইরেতে স্কোটাম স্যাক বলে একটা ব্যাগের মতো পোর্শনের মধ্যেতে অ্যাকচুয়ালি এই টেস্টিস পেয়ার্ড যে স্ট্রাকচার, একজোড়া যে টেস্টিস যেটা থাকছে শুক্রাশয়, সেটা ওখানে অবস্থান করে। এবার অবস্থান করার পর এখানেতে সবার প্রথম যেটা হয় সেটা হচ্ছে এখানেতেই অ্যাকচুয়ালি স্পার্ম যেটা সেটা তৈরি হলো মিওসিস সেল ডিভিশন। এরপর এখানে তৈরি হওয়ার পরই সেটা দেখো পরেই এখানে জেনারেট হওয়ার পরেই চলে আসে ঠিক তার গায়েই একটা স্ট্রাকচার রয়েছে। এই যে দেখো এই গায়ে যে স্ট্রাকচারটা দেখাচ্ছে এইটার নাম হচ্ছে এপিডিডাইমিস। তাহলে টেস্টিস, স্কোটাম স্যাক, এপিডিডাইমিস। অ্যাকচুয়ালি স্পার্ম যখন প্রথম তৈরি হয় তার কিন্তু কোনো মুভমেন্ট ক্যাপাবিলিটি থাকে না, অর্থাৎ সে কিন্তু কোনোভাবেই সেই সময় সে নিজে নিজে মুভ করতে পারে না। যখন এপিডিডাইমিসে আসে, এপিডিডাইমিসেতে সে এসে সবার প্রথম সচল হয়, সবার প্রথম এখানে সে অ্যাক্টিভ হয়, এবং অ্যাক্টিভ হওয়ার পরই সে গ্র্যাভিটেশনাল ফোর্সের উল্টো দিকে আস্তে 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 নিজে থেকেই মুভ করে এটা ধীরে ধীরে অ্যাকচুয়ালি অ্যাবডোমিনাল ক্যাভিটির ভেতরে আসে। তাহলে সবার প্রথম এটা তৈরি হলো যেটা, সেটা হচ্ছে টেস্টিসের মধ্যে, তারপরেই এর গায়েতে এপিডিডাইমিসে এসে পৌঁছায়। এপিডিডাইমিসে এসে পৌঁছানোর পর এটা আস্তে আস্তে ধীরে ধীরে এটা মুভমেন্ট ক্যাপাবিলিটি পাওয়ার পর এটা গ্র্যাভিটেশনাল ফোর্সের উল্টো দিকে যাবে। এবার প্রথমেই একটা প্রশ্ন আসবে যে এখানেতে তৈরি হওয়ার পর সে অ্যাকচুয়ালি পরের স্টেজেতে যাচ্ছে কী করে, কারণ পরের জায়গাতে যেতে গেলে তার তো মুভমেন্ট করতে হবে। তো সেটা কি হয়, এই ভেতরেতে অ্যাকচুয়ালি টেস্টিসের ভেতরেতে যেখানে স্পার্ম জেনারেট হয়, তৈরি হয়, তার ভেতরেতে কিছু সিলিয়া থাকে, যেগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় কাইনোসিলিয়া। যে সিলিয়াগুলো মুভ করে এবং মুভমেন্টের জন্য, সিলিয়াগুলোর মুভমেন্টের জন্যই সেগুলোই স্পার্মকে ঠেলে 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 পাঠিয়ে দেয়, যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এপিডিডাইমিসে। এবার এপিডিডাইমিসে অ্যাক্টিভ হওয়ার পর সেটা আস্তে আস্তে ধীরে ধীরে অ্যাবডোমিনাল ক্যাভিটির দিকে যায়। এবার যখনই অ্যাবডোমিনাল ক্যাভিটির দিকে যায়, এটা অ্যাকচুয়ালি যেটা হয় যে আমাদের দেহের যে অ্যাবডোমেন যে পোর্শনটা থাকে, অ্যাবডোমেনের অ্যাকচুয়ালি নিচের দিকে, মানে উদরের নিচের দিকেতে একটা ছোট্ট ক্যানেল মতো অংশ থাকে, সরু একটা পাইপের মতো অংশ থাকে, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ইঙ্গুইনাল ক্যানেল। এই ইঙ্গুইনাল ক্যানেল দিয়ে এই পাইপের মতো অংশটা কিন্তু টেস্টিসের সাথে অ্যাবডোমেনের যোগাযোগ করে। তো এই গঠনটাকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে ভাস ডিফারেন্স। তো সবার প্রথমে এখানে মুভমেন্ট হওয়ার, মানে মুভমেন্ট ক্যাপাবিলিটি পাওয়ার পর গ্র্যাভিটেশনাল ফোর্সের উল্টো দিকে আস্তে আস্তে এসটা উঠে আসে, অর্থাৎ যে স্পার্মগুলো অ্যাক্টিভ হয়, যে স্পার্মগুলো সক্রিয় হয়, তারাই একমাত্র এইরকম গ্র্যাভিটেশনাল ফোর্সের উল্টো দিকে আসতে পারে। যেগুলো অ্যাকচুয়ালি অ্যাক্টিভ হয় না সেগুলো এপিডিডাইমিসের মধ্যেই নষ্ট হয়ে যায়, এবং তার মধ্যেকার যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, সেগুলো আবার ব্লাডের মধ্যে ডিজলভ হয়ে টেস্টিসে চলে যায়, এবং সেখান থেকে সেগুলো আবার নতুন করে স্পার্ম তৈরি হয়। তো সেই কারণেই দেখা যায় যে যে স্পার্মগুলো অ্যাকচুয়ালি অ্যাক্টিভ হতে পারবে সেই স্পার্মগুলোই কিন্তু পরবর্তী স্টেজেতে যায়, নইলে বাকিগুলো সবই নষ্ট হয়ে যায়। এবার গ্র্যাভিটেশনাল ফোর্সের উল্টো দিকেতে এখানে দেখো ভাস ডিফারেন্স দিয়ে ধীরে ধীরে এটা ইঙ্গুইনাল ক্যানেলের মধ্যে দিয়ে এটা আস্তে আস্তে উপরের দিকে উঠে আসবে। এবার যখনই ইঙ্গুইনাল ক্যানেলের মধ্যে দিয়ে এটা ধীরে ধীরে ধরো এই যে ভাস ডিফারেন্স হয়ে ওপরের দিকে উঠে এলো, এবার এরকমই অ্যাকচুয়ালি দেখো দুদিক থেকেই যত স্পার্ম তৈরি হচ্ছে, দুদিকেরই ভাস ডিফারেন্সের মাধ্যমে তারা কিন্তু আস্তে আস্তে এসে তারা একসাথে জয়েন্ট হচ্ছে। এবার দুদিক থেকেই যত স্পার্ম তৈরি হলো, তারা সবাই দেখো যেগুলো অ্যাক্টিভ স্পার্ম, গ্র্যাভিটেশনাল ফোর্সের উল্টো দিকেতে তারা এসে দুটোই যে অ্যাকচুয়ালি ভাস ডিফারেন্স রয়েছে, দুজনই একসঙ্গে ইউনাইটেড হয়ে গেল। যখনই একসাথে ইউনাইটেড হলো, তখন এই ইউনাইটেড স্ট্রাকচারটা কি অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে ইজেকুলেটারি ডাক্ট, বা যেটাকে বাংলাতে দেখবে বলা হয় ক্ষেপণনালী।
তো যেখানেতে ঠিক এরা দুজন ইউনাইটেড হচ্ছে ঠিক সেইখানেতেই দেখো দুদিকে দুটো গ্ল্যান্ড রয়েছে। এই দুটো গ্ল্যান্ডকে অ্যাকচুয়ালি বলা হয় সেমিনাল ভেসিকেল। যদিও এই স্ট্রাকচারগুলো অ্যাকচুয়ালি সরু নালীর মতো, কিন্তু ওরা পেঁচিয়ে গিয়ে ঠিক দুটো ধারেতে গ্ল্যান্ডের মতো স্ট্রাকচার তৈরি করে। এদের যে কাজটা হয় সেটা হচ্ছে স্পার্মের স্ট্রাকচার খুব ছোট হয় এবং মুভমেন্ট করার জন্য প্রচুর শক্তির প্রয়োজন হয়, সেই জন্য স্টোর ফুড খুব বেশি স্পার্মের মধ্যে থাকে না, তাহলে তার মুভমেন্ট করাটা সমস্যা হবে। সেই জন্য স্পার্মগুলো অ্যাকচুয়ালি কী করে যে খুব অল্প খাবার যেটুকু তার মধ্যে স্টোর থাকে সেটা দিয়েই সে মুভমেন্ট করে দুদিক থেকেই অ্যাকচুয়ালি আসে, এবং দুদিক থেকে আসার পর দেখা যায় এইখান অবধি পৌঁছাতে পৌঁছাতে তাদের দেহের মধ্যে যেটুকু যা স্টোর ফুড ছিল সেটা শেষ হয়ে যায়। তার জন্য পরবর্তী পর্যায়ে তার শক্তির জন্য যে খাবার সেটা যোগান দেয় অ্যাকচুয়ালি সেমিনাল ভেসিকেল। সেমিনাল ভেসিকেল দেহের একমাত্র স্ট্রাকচার যেখান থেকে খাবার যেটা সাপ্লাই হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্রুক্টোজ। জেনারেলি দেহের মধ্যে সব জায়গায় যে খাবারটা সাপ্লাই হয় সেটা হচ্ছে গ্লুকোজ, কিন্তু অ্যাকচুয়ালি সেমিনাল ভেসিকেল থেকে যেটা খরিত হয় সেটা হচ্ছে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ যেটা থাকে আমরা জানি কার্বোহাইড্রেটেড ফ্রুক্টোজ হচ্ছে কিটোন ফর্ম, মানে গ্লুকোজটা হচ্ছে অ্যালডিহাইড ফর্ম আর ফ্রুক্টোজ হচ্ছে কিটোন ফর্ম। তো কিটোন ফর্ম অ্যাকচুয়ালি মোর অ্যাক্টিভ, মানে ওটা খুব তাড়াতাড়ি ভেঙে যায়, তার জন্য গ্লুকোজের তুলনায় ফ্রুক্টোজ থেকে খুব তাড়াতাড়ি শক্তি নির্গত হয়, যার জন্য খুব সহজে স্পার্ম কিন্তু অ্যাকচুয়ালি খাবার পায়। তো দেহের একমাত্র গ্রন্থি যেটা অ্যাকচুয়ালি ফ্রুক্টোজ যেটা সিক্রেট করে। এবার দেখো এই গ্ল্যান্ডগুলো থেকে ফ্রুক্টোজগুলো এসে অ্যাকচুয়ালি অ্যাটাচ হচ্ছে কোথায়, সেটা হচ্ছে ইজেকুলেটরি ডাক্টে। এবার ইজেকুলেটরি ডাক্টটা আসার পর এখান থেকে আস্তে আস্তে দেখো যে ওই স্পার্মগুলো ধীরে ধীরে নেমে আসবে। যখনই এই স্পার্মগুলো ধীরে ধীরে নেমে আসছে তখনই এখানে খেয়াল করে দেখো যে এই যে নালীপথ যেটা রয়েছে এই টিউবটাকে ঘিরে চারপাশ থেকে এই যে স্কাই কালারের যেটা দেখানো হচ্ছে স্কাই কালারের একটা গ্ল্যান্ড, মানে এই মানে এটা স্কাই কালার নেই অ্যাকচুয়ালি, এটা একটা কালার দিয়ে এখানে দেখানো হচ্ছে। স্কাই কালারের যে গ্ল্যান্ডটা দেখাচ্ছে এটা অ্যাকচুয়ালি এই টিউবটাকে চারপাশে ঘিরে রাখে। এইটাকে অ্যাকচুয়ালি বলে যেটা সেটা হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড। প্রস্টেট গ্ল্যান্ড থেকে অ্যাকচুয়ালি বেশ কিছু সিক্রিশন হয় এবং সেটার দুটো কাজ, একটা হচ্ছে প্রথম কিছু নিউট্রিশন থাকে যেটা খাবার দেয়, আর সেকেন্ড যেটা থাকে সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে অ্যালকালাইন প্রোডাক্ট সেখানেতে থাকে এবং সেগুলো মিউসিলেজ জাতীয়। মিউসিলেজ মানে হচ্ছে পিচ্ছিল, এবং এই অ্যালকালাইন প্রোডাক্টটা এই জন্যই থাকে কারণ এরপরই ইজেকুলেটরি ডাক্ট কিছুটা এগিয়ে আসার পরই অ্যাকচুয়ালি এক্সক্রিটারি সিস্টেম বা রেচন তন্ত্রের সাথে যুক্ত হয়। এবার এক্সক্রিটারি সিস্টেমে যে রেচন বস্তুগুলো সিক্রিট হয় অর্থাৎ এক্সক্রিটারি প্রোডাক্টগুলো যায় সেগুলো সব অ্যাসিডিক নেচারের। এবার স্পার্মগুলো ডাইরেক্ট যদি ওই অ্যাসিডিক মিডিয়ামের মধ্যে পড়ে তাহলে স্পার্ম কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে স্পার্ম যাতে নষ্ট না হয় সেই জন্য দেখো বেশ কিছু অ্যালকালাইন মিডিয়াম এখানে মিশিয়ে দেওয়া হয় যাতে স্পার্মের সাথে অ্যালকালাইন মিডিয়ামটা যখন আসবে এখানে অ্যাসিডিক মিডিয়ামেতে আসার পর ওই অ্যালকালাইন মিডিয়াম আর অ্যাসিডিক মিডিয়াম মিশে গিয়ে এখানকার এনভায়রনমেন্টটাকে নিউট্রাল করে দেবে যাতে স্পার্মগুলো কোনোভাবেই আর কিন্তু নষ্ট হবে না। তাহলে এখানে প্রস্টেট গ্ল্যান্ড যেটা, এই প্রস্টেট গ্ল্যান্ডটার অ্যাকচুয়ালি কাজ হচ্ছে যেটা সেটা হচ্ছে অ্যালকালাইন মিডিয়াম সিক্রেট করা। এবং এর ঠিক কিছুটা আগে দেখো আরও দুটো ছোট্ট ছোট্ট গ্রন্থি রয়েছে যেগুলোকে অ্যাকচুয়ালি বলছে কাউপার্স গ্ল্যান্ড। এই কাউপার্স গ্ল্যান্ড কী করে, যখনই স্পার্ম আসতে শুরু করে, স্পার্ম আসতে শুরু করার সাথে সাথেই সবার প্রথমে কাউপার্স গ্ল্যান্ড কিছু সিক্রিশন অলরেডি তারা সিক্রেট করতে স্টার্ট করে, যাতে তখন থেকেই যখন স্পার্ম আসছে না, মানে যখন স্পার্ম অ্যাকচুয়ালি আসেনি এই এতটা অবধি, স্পার্ম জাস্ট এই পথেতে আসছে, তখনই এরা অ্যালকালাইন মিডিয়াম সিক্রেট করে এখানকার মিডিয়ামটাকে অ্যাকচুয়ালি নিউট্রালাইজ করতে স্টার্ট করে যাতে স্পার্ম আসার পর কোনোভাবেই স্পার্মটা নষ্ট না হয়। এরপর আবার যখন স্পার্ম আসছে তখন দেখো আরও কিছু সিক্রিশন অ্যালকালাইন মিডিয়াম সিক্রেট করে নিয়ে আসছে যেটা সেটা হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ডের সিক্রিশন, এবং তারপর যখন আসে তখন আর কোনোভাবেই মিডিয়ামটা কিন্তু আর অ্যাসিডিক মিডিয়াম থাকে না, সেটা পুরোটাই যেটা হয়ে যায় সেটা হচ্ছে নিউট্রাল মিডিয়াম। তাহলে প্রস্টেট গ্ল্যান্ড কাউপার্স গ্ল্যান্ড দুজনেই কিন্তু অ্যাকচুয়ালি অ্যালকালাইন মিডিয়াম সিক্রেট করে, তবে কাউপার্স গ্ল্যান্ড আগে সিক্রেট করে এবং সেই সিক্রিশনটা শুধু আলাদাভাবেই আসে, আর প্রস্টেট গ্ল্যান্ডের সিক্রিশনটা স্পার্মের সাথে আসে। এইটাই হচ্ছে পার্থক্য। আর এটাতে কিছু খাবার থাকে কিন্তু কাউপার্স গ্ল্যান্ডেতে কোনো ফুড বা কিছু কিন্তু সাপ্লাই হয় না। এবার এটা যখনই আসছে এর পরেতে এই কাউপার্স গ্ল্যান্ডের পরই এটা এক্সক্রিটরি সিস্টেম বা রেচনতন্ত্রের সাথে যুক্ত হয় এবং একসাথে ইউরেথ্রা বা যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় রেচন জনন নালী, তার মাধ্যমে অ্যাকচুয়ালি
এক্সক্রিটরি প্রোডাক্টও নির্গত হয়, আবার স্পার্মও নির্গত হয়। এবার মানে যখন স্পার্ম নির্গত হয় তখন কিন্তু আর কোনো এক্সক্রিটরি প্রোডাক্ট সেই পথ দিয়ে যায় না। তো অ্যাকচুয়ালি যখন স্পার্মটা এই পথে আসছে তখন এই কমন জায়গাটার মাধ্যমে এটা দেহের বাইরেতে নির্গত হয়, এবং যে অঙ্গের মাধ্যমে ওটা বাইরেতে নির্গত হচ্ছে সেই গঠনটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে পেনিস। এবার দেখো অ্যাকচুয়ালি যখনই এই স্পার্মগুলো এই পথেতে আসছে, এখানেতে দেখো এই যে স্ট্রাকচারটা দেখানো হয়েছে এইটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, মানে এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি যেটাকে বলা হয় মূত্রথলি। দেখবে কিডনি থেকে দুটো অ্যাকচুয়ালি ইউরেটার তারা দেখবে আসে, যে ইউরেটার যেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে গোবিনী, যেটা দেখবে কিডনি থেকে, দুটো কিডনি থেকে আসছে, এক্সক্রিটরি প্রোডাক্টটা এখানে স্টোর থাকছে। স্টোর থাকার পর এখান থেকে এই যে মানে অ্যাকচুয়ালি ইউরিনারি ব্লাডারের লাস্ট থেকে একটা সরু নালি যেখান দিয়ে এক্সক্রিটরি প্রোডাক্টটা আসছে, এটা এই পথেতে এসে যুক্ত হয় এই কাউপার্স গ্ল্যান্ডের পর, অর্থাৎ কাউপার্স গ্ল্যান্ডের পর দুটো নালি একই সাথে যুক্ত হয়ে এটা দেহের বাইরেতে নির্গত হচ্ছে। তাহলে এটাই অ্যাকচুয়ালি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যেটা আমরা পড়ছি, সেই মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ওভারঅল স্ট্রাকচার। এবার এই স্ট্রাকচারটা ডায়াগ্রাম সহ ডেসক্রিপশান একটু কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ এটা মাঝে মাঝে কোশ্চেনেতে আসে। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই টেস্টিসের যে স্ট্রাকচারটা রয়েছে, সেই টেস্টিসের ক্রস সেকশন বা তার যে ইনার স্ট্রাকচার সেটা সম্পর্কে আমরা ডিটেলে পড়ব। এবার যখনই দেখো সেই টেস্টিস স্ট্রাকচারটার ক্রস সেকশন আমরা পড়তে যাই, তাহলে এখানেতে অ্যাকচুয়ালি যেটা রয়েছে এই যে স্কাই কালারের যেটা দেখাচ্ছে এইটাই হচ্ছে টেস্টিস, ঠিক আছে। এই যে স্কাই কালারের যেটা দেখানো হচ্ছে এটাই টেস্টিস, টেস্টিসের ক্রস সেকশন করা একটা স্ট্রাকচার। আর এই যে ভায়োলেট কালারের যেটা দেখাচ্ছে এইটা হচ্ছে স্কোটাম স্যাক, এই ভায়োলেট কালারের পোর্শনটা হচ্ছে স্কোটাম স্যাক। এবার এইটা হচ্ছে টেস্টিস, টেস্টিসের গায়েতে দেখো, টেস্টিসকে আমরা যদি ভালো করে দেখি তাহলে টেস্টিসের বাইরে একটা আউটার কভারিং রয়েছে, আর ভেতরে দেখো বেশ কিছু এরকম নালির মতো রয়েছে। এই নালি যেগুলো রয়েছে এইগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় সেমিনিফেরাস টিউবিউল। এই যে নালি যেগুলো রয়েছে অ্যাকচুয়ালি এই সেমিনিফেরাস টিউবিউলের ভেতরেতেই মিওসিস সেল ডিভিশনটা অপারেট হয়, এবং সেখানে স্পার্ম মাদার সেল অর্থাৎ যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় শুক্রাণু মাতৃকোষ, সেটা মিওসিস সেল ডিভিশনে গিয়ে স্পার্ম তৈরি করে। এবং এরকম বিভিন্ন অ্যাকচুয়ালি দেখো সেমিনিফেরাস টিউবিউলগুলো থেকে স্পার্মগুলো তৈরি হয়, তৈরি হওয়ার পর তারা একসাথে ইউনাইটেড হয়, এবং ইউনাইটেড হয়ে এটা টেস্টিসের বাইরে বেরিয়ে আসে। এবং টেস্টিসের বাইরে বেরিয়ে এসে এই যে পোর্শনটা রয়েছে এখানেতে মেনলি যেটা হয় দেখো, এখানে প্রচুর টিউব রয়েছে, টিউবগুলো ইউনাইটেড হতে হতে একটা কমন টিউবে কনভার্ট হয়। এবং টেস্টিসের গায়েতে এই যে রিজিয়নটা রয়েছে এটাকে অ্যাকচুয়ালি বলা হয় এপিডিডাইমিস, যেখানেতে স্পার্মটা অ্যাক্টিভ হয়। অ্যাক্টিভ হওয়ার পর এটা এই যে দেখো একটা কমন টিউব যেটা দিয়ে গ্র্যাভিটেশনাল ফোর্সের উল্টো দিকে সেটা আস্তে আস্তে অ্যাবডোমিনাল ক্যাভিটির দিকে ঢুকে যায়, সেটা কি বলা হয় যেটা, সেটা হচ্ছে ভালস ডিফারেন্স। এবার সবার প্রথম যেটা আমরা আসছি সেটা দেখো স্কোটাম স্যাক। অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে স্কোটাম স্যাক যেটা থাকছে অর্থাৎ পাউচের মতো যে স্ট্রাকচার যেটা টেস্টিসের মধ্যেতে মানে টেস্টিসটাকে দেহের বাইরে ধরে রেখেছে, সেই স্কোটাম স্যাকের অ্যাকচুয়ালি বাইরের দিকের একটা লেয়ার থাকে, ভেতরের দিকের একটা লেয়ার থাকে, আর দুটোর মাঝে একটা ক্যাভিটি থাকে যেটা ফ্লুইড ফিল্ড হয়, যেটা সবসময় তরল দ্বারা পূর্ণ থাকে, এবং যেটা কি করে বাইরের যে কোনো ধাক্কা থেকে অ্যাকচুয়ালি টেস্টিসকে সবসময় প্রোটেক্ট করে। এবার টেস্টিস এই যে স্ট্রাকচারটা রয়েছে এইটা স্কোটাম স্যাকের সাথে মানে স্কোটাম স্যাকের সাথে অ্যাটাচ থাকে কিভাবে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যে এই স্কোটাম স্যাকের ওপরের দিকেতে একটা মাসেল আছে, যে মাসেলটাকে বলা হয় ডাটোজ মাসেল। এই ডাটোজ মাসেল দিয়ে অ্যাকচুয়ালি স্কোটাম স্যাকের ওপরের দিকে টেস্টিসটাকে আটকে রেখে দেয়। আর ঠিক নিচেতে একদম নিচের এই অংশটাতে অ্যাকচুয়ালি গোবার্নিকুলাম বলে কিছু লিগামেন্ট থাকে, যে লিগামেন্টটা টেস্টিসকে নিচের থেকে আটকে রাখে। তাই স্কোটাম স্যাকের গায়েতে অ্যাকচুয়ালি ওপর থেকে ডাটোজ মাসেল এবং নিচে থেকে গোবার্নিকুলাম, এরা দুজন কি করছে, টেস্টিসকে অ্যাকচুয়ালি স্কোটাম স্যাকের মধ্যেতে আটকে রেখে দিচ্ছে। তো এইটাই যাতে ওরা কোনোভাবে ডিসপ্লেস না হয় বা এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যেতে না পারে। তাহলে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি দেখো এর মানে পজিশানটাকে রেখে দিচ্ছে। এবার টেস্টিস যেটা রয়েছে, টেস্টিস যে স্ট্রাকচারটা, টেস্টিসের একদম বাইরের দিকে একটা কোলাজেন ফাইবার মানে কোলাজেন তন্তু দিয়ে তৈরি একটা কভারিং থাকে, আউটার কভারিং, যেটার নাম হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। টিউনিক কথাটার অর্থ হচ্ছে কভারিং, টিউনিক অর টেস্টা
কথাটার অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে যেটা, সেটা হচ্ছে কভারিং। যেহেতু হোয়াইট কালারের কভারিং, সেই জন্য এটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। তো এই হোয়াইট কালারের কভারিংটা দেহের বাইরের দিকেতে অ্যাকচুয়ালি থাকছে, যেটা একে প্রোটেক্ট করছে। এবং এই কভারিংটা মাঝে মাঝে কিছু কিছু জায়গায় দেখো ভেতরের দিকেতে ঢুকে এসছে। এই ভেতরের দিকে যেগুলো ঢুকে এসছে এইগুলোকে অ্যাকচুয়ালি বলছে যেটা, এই যে সেপ্টামের মতো ভেতরের দিকে ঢুকে গেছে, এইগুলোকে বলে অ্যাকচুয়ালি ট্র্যাবিকিউলি। এবং এই ট্র্যাবিকিউলিগুলো থাকার জন্য দেখো টেস্টিসের ভেতরের গোটা পোর্শন, যেটা মানে কিডনির মতো যেরকম ঠিক দেখতে লাগছে, তো সেগুলোকে ছোট ছোট কতগুলো দেখো পার্টে বা ছোট ছোট সেগমেন্টে ভাগ করে দিয়েছে, যেগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় লোবিউল, মানে ছোটো ছোটো লোবের মতো কতগুলো অংশতে ভাগ করে দিয়েছে। তাহলে একদম বাইরের আউটার কভারিংটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে কোলাজেন ফাইবারের, যেটা অ্যাকচুয়ালি হোয়াইট কালারের হচ্ছে। তো ওই পোর্শনটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। এবং টিউনিকা অ্যালবুজিনিয়া মাঝে মাঝে ভেতরের দিকে ঢুকে গেছে, যে জায়গাগুলো ভেতরের দিকে ঢুকে গেছে সেগুলোকে অ্যাকচুয়ালি বলছে যেটা, সেটা হচ্ছে ট্র্যাবিকিউলি। এবং এই ট্র্যাবিকিউলি তৈরি হওয়ার জন্য দেখো এই ভেতরেতে বেশ কতগুলো ছোট ছোট সেগমেন্ট তৈরি হয়েছে, ছোট ছোট কম্পার্টমেন্টের মতো তৈরি হয়েছে, যেগুলো হচ্ছে লোবিউলস। এবং লোবিউলসের সংখ্যা প্রায় হয় যেটা, সেটা হচ্ছে 200 থেকে 300টা। এবার ঠিক এর ভেতরের দিকেতে এই যে ভেতরে দেখো টিউবিউল আর অ্যাকচুয়ালি টিউনিকা অ্যালবুজিনিয়ার মাঝের যে রিজিয়ানটা রয়েছে, এই জায়গাতে প্রচুর পরিমাণে ব্লাড ভেসেল থাকে, যা এই রিজিয়ানটাকে অ্যাকচুয়ালি বলা হয় টিউনিকা ভাস্কুলোসা। যেটা অ্যাকচুয়ালি কী করে, যে এই যে যখনই মিওসিস সেল ডিভিশন হতে যাবে এর ভেতরেতে, তাহলে অ্যাকচুয়ালি স্পার্ম মাদার সেল বা যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় শুক্রাণু মাতৃকোষ, তারা যখন মিওসিস সেল ডিভিশনে যাবে প্রচুর খাবারের প্রয়োজন হয়। সেই খাবারটাকে অ্যাকচুয়ালি সাপ্লাই করবে কে, সেটা হচ্ছে এই ব্লাড ভেসেলগুলো। অর্থাৎ টেস্টিসের একদম আউটার কভারিং যেটা রয়েছে সেটা হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া, তারপর হচ্ছে টিউনিকা ভাস্কুলোসা। এবং টিউনিকা অ্যালবুজিনিয়ার যে পোর্শনগুলো রয়েছে, যেগুলো ভেতরের দিকেতে, সে অ্যাকচুয়ালি প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা সেপারেট করে রেখেছে। ভেতরের দিকে দেখো কিছু কিছু সেপ্টামের মতো অংশ ঢুকে গেছে, সেগুলোকে বলছে ট্র্যাবিকিউলি। এবং ট্র্যাবিকিউলি থাকার জন্য টেস্টিসটা ছোট ছোট কতগুলো কম্পার্টমেন্টে ভাগ হয়ে গেছে, এটা কি বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে লোবিউলস। এবার প্রত্যেকটা লোবিউলসের মধ্যেতে দেখো পেঁচানো একটা নালীর মতো গঠন রয়েছে, যেটার অ্যাকচুয়ালি এই সাইডটা থেকে ওপেন, কিন্তু এই ধারটা কিন্তু কোনো ওপেন নয়, এই দিকটা কিন্তু গোটাটাই ক্লোজ। দেখো টিউবটা এরকম টাইপের রয়েছে। এরকম প্রত্যেকটা অ্যাকচুয়ালি লোবিউলের মধ্যে 2 থেকে 3টে করে এরকম পেঁচানো নালীর মতো স্ট্রাকচার থাকে। এগুলোই হচ্ছে সেমিনিফেরাস টিউবিউল। এবং এই টিউবগুলোর ভেতরেই মিওসিস সেল ডিভিশন হয়, স্পার্ম তৈরি হয়। এবং সেখানকার মধ্যেই অ্যাকচুয়ালি কাইনোসিলিয়া, একটু আগে বলছিলাম কাইনোসিলিয়া থাকে, যে সিলিয়াগুলো ঠেলে ঠেলে স্পার্ম যেগুলো তৈরি হচ্ছে সেগুলোকে বাইরের দিকে বার করে দেয়। এবার সবার প্রথম এই পেঁচানো নালীটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে সেমিনিফেরাস টিউবিউল। এবং দেখবে নেক্সট দিন আমরা যখন পড়বো তখন এই সেমিনিফেরাস টিউবিউলকে ক্রস সেকশন করে আবার আমরা অ্যাকচুয়ালি অবজার্ভ করব যে এই সেমিনিফেরাস টিউবিউলের মধ্যেতে অ্যাকচুয়ালি স্পার্ম মাদার সেল যেটা আমরা বলছি, শুক্রাণু মাতৃকোষ, সেটা কোথায় থাকে এবং সেটা মিওসিস হয়ে স্পার্মটা কীভাবে তৈরি করছে সেগুলো সম্পর্কেও পড়বো। তো আজকে যেটা আমরা পড়ছি দেখো, সেটা হচ্ছে আউটার যে স্ট্রাকচারটা, যে সেমিনিফেরাস টিউবিউল যেটা, সেখানেতে স্পার্ম তৈরি হচ্ছে এবং তৈরি হওয়ার পর সেটা আস্তে আস্তে ধীরে ধীরে বাইরের দিকে বেরিয়ে আসছে। এবার যখনই বাইরের দিকে বেরিয়ে এলো, দেখো সেমিনিফেরাস টিউবিউলগুলোর শেষ প্রান্তটা যখন এই লোবিউলসগুলো থেকে বেরোচ্ছে, দেখো একটা স্ট্রেট, মানে একটা করে সরু সরু নালীটা এরকম স্ট্রেট হয়ে যাচ্ছে। তো স্ট্রেট যেগুলো হচ্ছে সেইগুলোকে অ্যাকচুয়ালি বলছে যেটা, সেটা হচ্ছে স্ট্রেট টিউবিউল। এইগুলোকে বলা হয় যেটা, সেটা হচ্ছে স্ট্রেট টিউবিউল। এবার স্ট্রেট টিউবিউলগুলো এক জায়গায় এসে দেখো একটা সাইডেতে একটা নেটওয়ার্কের মতো তৈরি করেছে। এই নেটওয়ার্কটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে রেটিটেস্টিস। অ্যাকচুয়ালি কিছুই নয়, দেখো একটা কমন জায়গাতে ধীরে ধীরে ইউনাইটেড হতে যাচ্ছে। কারণ এখানেতে ধরো একটা লোবিউলের মধ্যেতে আমি যদি বলি যে এখানে যে লোবিউল রয়েছে সেই লোবিউলগুলোর মধ্যেতে আমি যদি ধরলাম যে 2টো করে বা 3টে করে ধরো সেমিনিফেরাস টিউবিউল আছে, তাহলে 300টা যদি লোবিউল থাকে তাহলে 900টা টিউব রয়েছে। 900টা টিউব যখন একটা কমন টিউবে কনভার্ট হতে যাবে, তাহলে তো আস্তে আস্তে তারা দেখবে মার্জ হতে হতে আসবে। তো এই জিনিসগুলো তৈরি হওয়ার অর্থ হচ্ছে মার্জ করে যাওয়া। এবার ন্যাচারালি দেখো যে সবার প্রথম সেমিনিফেরাস টিউবিউল থেকে এলো যেটা, সেটা হচ্ছে স্ট্রেট টিউবিউল। সেমিনিফেরাস টিউবিউল থেকে স্ট্রেট টিউবিউল। স্ট্রেট টিউবিউল থেকে এলো যেটা, সেটা হচ্ছে রেটিটেস্টিস।
রেটি টেস্টিসের মধ্যে থেকে এরা আস্তে আস্তে দেখো টেস্টিস থেকেই বেরিয়ে যাচ্ছে এবং সরু সরু নালীর মাধ্যমে, যেগুলোকে বলছে ভাষা ইফারেন্সিয়া, এবং ভাষা ইফারেন্সিয়ার সংখ্যা মোটামুটি 15 থেকে 20টা হয়, যেটা বাইরের দিকে যাচ্ছে এবং বাইরের দিকে বেরোনোর পর এরপর এই রিজিয়ানটাকে অ্যাকচুয়ালি বলছে এপিডিডাইমিস। এপিডিডাইমিস এইখান থেকে শুরু হলো এবং এইখান অবধি এটা শেষ হবে। এবার এপিডিডাইমিস যে পোর্শনটা রয়েছে, এই এপিডিডাইমিসের মধ্যে 3টে অংশ আছে। একটাকে বলছে হেড অফ এপিডিডাইমিস, এইটা। সেকেন্ড হচ্ছে বডি অফ এপিডিডাইমিস, এই রিজিয়ানটা। এবং এই লাস্টের দিকে যেটা রয়েছে এটাকে অ্যাকচুয়ালি বলা হয় টেল অফ এপিডিডাইমিস। অ্যাকচুয়ালি কী হয়, এপিডিডাইমিসের এই হেড যেটা রয়েছে সেখানে কি হয়, স্পার্মগুলোকে সব রিসিভ করছে, আস্তে আস্তে স্পার্মগুলো গ্রহণ করছে। এবার দেখো বডি যে জায়গাটা রয়েছে সেইখানেই মোটামুটি মার্চ করে প্রায় একটা টিউবের মতোই গঠন তৈরি করছে। এবার সবার প্রথম এর কাজ, হেড অফ এপিডিডাইমিস যে রিজিয়ানটা, তার কাজ হচ্ছে স্পার্মগুলোকে রিসিভ করা। রিসিভ করার পর সেই স্পার্মগুলোকে পাঠায় এখানেতে। যখন এইখানেতে আসে তখন অ্যাকচুয়ালি স্পার্মের যে টেল, যে রিজিয়ানটা, লেজ যেখানে, সেখানেতে ক্যাটস্পার প্রোটিন বলে কিছু প্রোটিন অ্যাকচুয়ালি তৈরি হয়। ক্যাটস্পার কথাটার অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে ক্যাটায়ন আয়ন চ্যানেল অফ স্পার্ম। অ্যাকচুয়ালি কী হয় যে ওর যে টেল, স্পার্মের যে টেল, যে লেজ যেটা, সেখানেতে কিছু ক্যাটায়ন আয়ন চ্যানেল তৈরি হয়, যেটা পটাশিয়াম আয়নের প্রভাবে তাদের ফ্লাজেল্লা, যেটা মানে স্পার্মের সেলের পেছনেতে থাকে, যেটা মুভমেন্ট ক্যাপাবিলিটি পায়, যার জন্য ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে যেতে পারে। তো সেই জন্য সেই ক্যাপাবিলিটিটা পাচ্ছে যেটা, সেটা হচ্ছে এই বডি অফ এপিডিডাইমিস, এই রিজিয়ানটায়। তো সেই কারণেই এই ঘটনাটাকে বলা হয় স্পার্মের ফার্স্ট ক্যাপাসিটেশন। যে স্পার্ম চলন ক্ষমতা পাচ্ছে সেই ঘটনাটাকেই বলা হয় স্পার্মের ফার্স্ট ক্যাপাসিটেশন। সেটা কোথায় হচ্ছে, সেটা হচ্ছে বডি অফ এপিডিডাইমিস। এরপর স্পার্ম আসে যেটা, সেটা হচ্ছে টেল অফ এপিডিডাইমিস। এই জায়গাতে প্রচুর পরিমাণে স্টিরিওসিলিয়া থাকে, মানে এখানে প্রচুর সিলিয়া থাকে, কিন্তু সেই সিলিয়াগুলো মুভ করে না, ফিক্স থাকে। কিসের জন্য, যে অ্যাকচুয়ালি যে স্পার্মগুলোর অ্যাকচুয়ালি মুভমেন্ট করার ক্যাপাবিলিটি জন্মায়, তারা এখান থেকে কিন্তু মুভ করে করে ধীরে ধীরে গ্র্যাভিটেশনাল ফোর্সের উল্টো দিকে উঠে চলে যাবে। আর যারা মুভ করতে পারবে না তারা ওই স্টিরিওসিলিয়ার মাঝে মাঝে আটকে যাবে। এবার স্পার্মের মোটামুটি লাইফ স্প্যান যেটা হয় সেটা হচ্ছে 3 দিন। 3 দিন বাদে দেখা যায় যে স্পার্মগুলো অ্যাকচুয়ালি মুভ করতে পারলো না, সেগুলো কিন্তু আস্তে 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 সব নষ্ট হয়ে যাবে। এবং নষ্ট হওয়ার পর সেইখানকার যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটগুলো রয়েছে, সেগুলো ব্লাডে মিশে গিয়ে সেই নিউট্রিয়েন্টগুলো আবার সমস্ত ফিরে যাবে, সেটা হচ্ছে টেস্টিসের মধ্যে, এবং নতুন স্পার্ম তৈরি করার জন্য সেই সমস্ত জিনিসগুলো কাজে লেগে যাবে। তাহলে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি দেখো স্ট্রাকচার। এবার সেকেন্ডারি সেক্স অর্গ্যান বলতে যেটা বোঝানো একটু আগেই বললাম, যে টেস্টিস হচ্ছে প্রাইমারি সেক্স অর্গ্যান, আর টেস্টিস ছাড়া বাকি যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো সবই অ্যাকচুয়ালি সেকেন্ডারি সেক্স অর্গ্যান। এবার ওই একটু আগেই দেখো বললাম যে এপিডিডাইমিস যে স্ট্রাকচারটা রয়েছে, সেই এপিডিডাইমিস স্ট্রাকচারটা থেকে, মানে এপিডিডাইমিস যেটা হয়, এপিডিডাইমিসের যে লেন্থ সেটা হচ্ছে প্রায় 7 মিটার, মানে এপিডিডাইমিসের লেন্থটা কিন্তু অনেকটা বেশি হয়। এবার এখানেতে মোটামুটি দেখতে পাওয়া যায় যে 18 থেকে 24 ঘন্টার মতো এপিডিডাইমিস রিজিয়ানটাতে থাকে, এবং এপিডিডাইমিস যে অংশটা যেটা রয়েছে সেটার 3টে অংশ। হেড অফ এপিডিডাইমিস, যেটার আর এক নাম ক্যাপুট এপিডিডাইমিস। অ্যাকচুয়ালি বডি অফ এপিডিডাইমিস, যেখানে ক্ষমতা যেটা আর কি মুভমেন্ট করার যে ক্ষমতাটা যেখানে পায়, সেটা হচ্ছে কর্পাস এপিডিডাইমিস। আর কডা এপিডিডাইমিস হচ্ছে যে ওই লেজ যে অঞ্চলটা, যেটা শেষ প্রান্ত, সেই অংশটাকে ওখানেতে বলা হয়। এই হচ্ছে ব্যাপার। এবার এখানেতে দেখো ওই যে প্রথম যে ডায়াগ্রামটা দেখলাম সেটা একটু সাইড থেকে দেখাচ্ছে, একটু খেয়াল করো। সেটা হচ্ছে এই স্ট্রাকচারটা হচ্ছে টেস্টিস, দেখেই বুঝতে পারছো, যেটা স্কোটাম স্যাকের মধ্যেতে রয়েছে। এখানে টেস্টিস থেকে বাইরে বেরিয়ে এইটা হচ্ছে এপিডিডাইমিস রিজিয়ানটা। এপিডিডাইমিস থেকে দেখো এই নিচের থেকে তৈরি হচ্ছে যেটা, এইটা হচ্ছে ভাস ডিফারেন্স দেখো উঠে এলো। উঠে আসার পর যেটা হয় সেটা হচ্ছে যে ইউরেটার, যেগুলো কিডনি থেকে আসে, দেখো ইউরেটারের ঠিক ওপর দিয়ে একটা লুপের মতো তৈরি করে, এবং লুপের মতো তৈরি করে অ্যাকচুয়ালি ইউরেটার আর ঠিক এখানে ইউরিনারি ব্লাডার, এইটা হচ্ছে মূত্রথলি, তার মাঝেতে এই নালীটা দেখো গলে গেছে, যার জন্য কি হচ্ছে, ওর ভেতর দিয়ে ওটা লুপ তৈরি করার মতো থাকার জন্য অ্যাকচুয়ালি এক্সক্রিটরি সিস্টেমের সাথেই কিন্তু রিপ্রোডাক্টিভ সিস্টেমের এই যে টেস্টি স্ট্রাকচারটা আটকে আছে, মানে এখানে একটা লুপের মতো তৈরি করে ওটাকে আটকে রেখে দিয়েছে বডির সাথে।
এবার এখানেতে কোনো কিন্তু স্ট্রং অ্যাটাচমেন্ট নেই, জাস্ট একটা লুপের মতো স্ট্রাকচার এখানেতে রয়েছে। এবার এখানেতে এর পরেতে যেটা হলো যে দুদিক থেকেই ধরো ওরকম অ্যাকচুয়ালি ভাস ডিফারেন্স এসে যেখানেই এরা দুজন ইউনাইটেড হচ্ছে ঠিক সেখানেই দেখো সেমিনাল ভেসিকলটা এসে তার মানে অ্যাকচুয়ালি খাবার যেটা সেই খাবারটা দিচ্ছে। এরপর এরা ইউনাইটেড হয়ে ওই ইজেকুলেটরি ডাক্ট হিসেবে ওরা ধরো যখন আসছে তখন প্রস্টেট গ্ল্যান্ড দেখো ওকে ওই নালীটাকে চারপাশ থেকে অ্যাকচুয়ালি দেখো ঘিরে রেখে দিয়েছে। এরপর যেটা রয়েছে দেখো ঠিক তার পাশেতেই কাউপার্স গ্ল্যান্ড রয়েছে এবং কাউপার্স গ্ল্যান্ড যেটা করেছে তার সিক্রিশনটাও এখানে এসে মেশাচ্ছে এবং এখানে এসে মেশানোর পরেই অ্যাকচুয়ালি দেখো এই যে ইউরিনারি ব্লাডার যেটা রয়েছে ইউরিনারি ব্লাডার থেকেই অ্যাকচুয়ালি ইউরিনটা এসে এই নালীটা এসে অ্যাটাচড হবে এই রকম একটা জায়গায় এবং তারপর দেখো দুটো নালী একসাথে অ্যাটাচড হয়ে ওটা বডির বাইরের দিকেতে ওটা বেরিয়ে যাবে। তাহলে এইভাবেই কিন্তু ওই গোটা কাজ যেটা সেই ঘটনাটা এখানে ঘটছে। তাহলে এখানেতে যে জিনিসটা বলা হচ্ছে দেখো যে ভাস ডিফারেন্স যেটা রয়েছে যে এইটা হচ্ছে নালীটা যেটাকে আমরা বলছি ভাস ডিফারেন্স যখন দেখো এসে ইউনাইটেড হচ্ছে তখনই এটাকে বলছে ইজেকুলেটরি ডাক্ট। আর ইজেকুলেটরি ডাক্টের সাথে যখন এক্সক্রিটরি প্রোডাক্টগুলো এসে যখন নালীর মাধ্যমে যোগ হচ্ছে তখন সেই স্ট্রাকচারটাকে অ্যাকচুয়ালি বলছি যেটা সেটা হচ্ছে ইউরেথ্রা এবং ইউরেথ্রা থ্রু দিয়ে এটা বডির বাইরেতে বেরিয়ে যাচ্ছে স্পার্মটা। এবার দেখো এখানেতে তিনটে গ্ল্যান্ড পেলাম, একটা সেমিনাল ভেসিক্যাল আমরা একটু আগেই পড়লাম যেটা হচ্ছে ফ্রুক্টোজ সিক্রেট করে যেটা অ্যাকচুয়ালি ফুড স্টোর খাবার যেটা। অন্যদিকে প্রস্টেট গ্ল্যান্ড কিছু খাবার দেয় আর অন্যদিকে দেখো অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে ওই মানে সেখান থেকে কিছু লুব্রিকেটিং প্রোডাক্ট সিক্রেট হয় যেটা অ্যালকালাইন নেচারের হয়, ক্ষারীয় প্রকৃতির সেটা হয়। আর কাউপার্স গ্ল্যান্ড সবার প্রথম যেটা সিক্রেট করছে কিছু ক্ষারীয় জিনিস সেটা। এরপর যেটা আমরা চলে আসছি সেটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের কিছু ডিসঅর্ডার্সের কথা, কিছু রোগের কথা যেটা অ্যাকচুয়ালি যেটার কারণে অনেক সময় দেখা যায় পেটে ব্যথা তৈরি হয় যে কোনো অ্যাবনর্ম্যালিটির কারণে, কারণ মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যেহেতু অ্যাবডোমিনাল ক্যাভিটিতে অবস্থান করছে। এবার এখানেতে একটুখানি দেখো যে টেস্টি স্ট্রাকচার যেটা রয়েছে এইটা দেখো এই যে ভাস ডিফারেন্স যে রিজিয়ান রয়েছে সেটা, এবং এটা অ্যাকচুয়ালি বডির মধ্যেতে যখন ঢোকে বলেছিলাম যে একটা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ঢোকে একটা সরু নালীর মাধ্যমে যে একটা ক্যানেলের মতো আছে ভেতরেতে যেটার মধ্যে দিয়ে এটা যায়। তো ওই ক্যানেলটাকে অ্যাকচুয়ালি বলা হয় ইঙ্গুইনাল ক্যানেল এবং অ্যাকচুয়ালি ওই ইঙ্গুইনাল ক্যানেলের মাঝখান দিয়ে এই টেস্টিসের সাথে বডির একটা অ্যাটাচমেন্ট রয়েছে যেটাকে বলা হচ্ছে দেখো স্পার্মাটিক কর্ডের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভাস ডিফারেন্স যেটা উঠে আসছে সেটা। আর দেখো অবশ্যই আর্টেরি আর ভেন, যে এখানেতে আর্টেরি যাবে টেস্টিকিউলার আর্টেরি যেটা খাবার অক্সিজেন দেবে, টেস্টিকিউলার ভেন যেটা এখানে থেকে অ্যাকচুয়ালি ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে ক্যারি করে নিয়ে আসবে, আর অবভিয়াসলি টেস্টিকিউলার নার্ভ যেটা সেই রিজিয়নটাতে যাবে। তাহলে অ্যাকচুয়ালি স্পার্মাটিক কর্ডের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে ভাস ডিফারেন্স আছে, সেখানে আর্টেরি আছে, ভেন আছে আর নার্ভ আছে এবং কিছু কানেকটিভ টিস্যু দিয়ে এটাকে একসাথে অ্যাটাচ করা আছে। এইটাকেই বলা হয় যেটা সেটা হচ্ছে স্পার্মাটিক কর্ড এবং সেটাই ইঙ্গুইনাল ক্যানেলের থ্রু দিয়ে টেস্টিসের সাথে অ্যাবডোমিনাল ক্যাভিটিকে কানেক্ট করে রাখে। এবার কতগুলো ডিজিজের কথা আমরা এখানে পড়বো। যেমন প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ক্রিপ্টরকিডিজম। এই যে ডিজিজটা এটা যেটা হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি টেস্টিস, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা যখন চাইল্ড ডেভেলপমেন্ট হয়, চাইল্ড যখন মায়ের বডির ভেতরে থাকে তখন দেখা যায় যে এই টেস্টিসটা কিন্তু তার অ্যাবডোমিনাল ক্যাভিটিতেই থাকে। যখন জন্মের মোটামুটি 2 মাস আগে আস্তে আস্তে দেখা যায় যে টেস্টিসটা ধীরে ধীরে এই অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে স্কোটাম স্যাকের মধ্যে সেটা শিফট হয়। কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে ইঙ্গুইনাল ক্যানেলটা ঠিকমতো ডেভেলপ না হওয়ার জন্য জন্মের পরেও এই টেস্টিসটা তার কিন্তু অ্যাবডোমিনাল ক্যাভিটিতেই থেকে যায়। তখন কি হয় যে তখন দেখা যায় যে টেস্টিস যদি অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে থেকে যায় তাহলে ম্যাচিওর কন্ডিশনে আসার পর অর্থাৎ অ্যাডোলেসেন্স পিরিয়ডে আসার পরেও যেহেতু টেস্টিস অ্যাকচুয়ালি অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে রয়ে গেছে তাই টেম্পারেচার অনেক বেশি, যার জন্য মিওসিস সেল ডিভিশন স্টার্ট হতে পারে না, যার জন্য তখন কিন্তু স্পার্ম ডেভেলপমেন্ট হয় না। তো এই ডিজিজটাকেই তখন অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে ক্রিপ্টরকিডিজম। তো এই ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে সার্জিক্যাল প্রসেসে অ্যাকচুয়ালি ইঙ্গুইনাল ক্যানেলটাকে একটু কেটে চওড়া করে দেওয়া হয় এবং অটোমেটিক্যালি তখন কিন্তু টেস্টিসটা বডির থেকে মানে অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে ওটা স্কোটাম স্যাকের মধ্যে নেমে যায়।
সেকেন্ড হচ্ছে হাইড্রোসিল। হাইড্রোসিল যে ডিজিজটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি স্কোটাম স্যাকের মধ্যে, একটু আগে আমরা বললাম আউটার আর ইনার কভারিংয়ের মধ্যেতে কিছু ফ্লুইড থাকে। যদি কোনো কারণে ইনফেকশনের কারণে ওই ফ্লুইডটা বেড়ে যায় এবং সেটা টেস্টিসের ওপরে চাপ প্রয়োগ করে, তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে হাইড্রোসিল। অন্যদিকে ইঙ্গুইনাল হার্নিয়া, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ইঙ্গুইনাল ক্যানেলটা হয়তো চওড়া হয়ে যায়, এবং চওড়া হয়ে যাওয়ার জন্য অনেক সময় ডাইজেস্টিভ ট্র্যাক্টের যে স্মল ইন্টেস্টাইন, সেই স্মল ইন্টেস্টাইন অনেক সময় ওই মানে যে ক্যানেল যেটা রয়েছে সেই ক্যানেলের মধ্যেতে ঢুকে যায়, কারণ স্মল ইন্টেস্টাইনটা খুব কয়েলিং একটা স্ট্রাকচার, সরু পাইপের মতো। ঢুকে যাওয়ার জন্য ওটা স্পারমাটিক কর্ডের ওপর চাপ সৃষ্টি করে, যার জন্য এখানে যে নার্ভ রয়েছে সেই নার্ভেতে খুব ব্যথা, নার্ভ দ্বারা খুব ব্যথা ওখানেতে অনুভূত হয়। তো সেই সময় মানে ওই জিনিসটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইঙ্গুইনাল হার্নিয়া। তখন যেটা করা হয় সেটা হচ্ছে হার্নিয়া অপারেশন করতে হয়, কিছুই নয়, স্মল ইন্টেস্টাইনের যে পোর্শনগুলো লুজ হয়ে যাওয়ার জন্য সেটা ইঙ্গুইনাল ক্যানেলে ঢুকে গেছে, সেই অংশগুলোকে আবার পুনরায় যে কিছু ওখানে নেটের মতো স্ট্রাকচার, কিছু ফাইবার পাওয়া যায়, যে ফাইবার দিয়ে সেটা মেন ডাইজেস্টিভ সিস্টেমের সাথে ওটাকে আটকে রাখা হয়, আটকে দেওয়া হয় এটা। অন্যদিকে দেখো যে আরও যে মানে ডিজিজগুলো যেগুলো অ্যাকচুয়ালি আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে দেখি, তার মধ্যে একটা যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে ভ্যারিকোসিল বলে একটা ডিজিজের কথা আমরা মানে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যখন আমরা পড়ি তখন সেখানেতে প্রায় শুনতে পাই যে এটা মানে এই ডিজিজটার কথা আমরা দেখবে মাঝে মাঝে শুনি। এবার এটা যেটা হয় সেটা হচ্ছে স্কোটামের যে অন্তর্প্রাচীর যে গাত্র আছে সেখানের যে রক্তজালক থাকে, সেই রক্তজালকের অনেক সময় অস্বাভাবিক বৃদ্ধি হয়, এবং তার জন্য অ্যাকচুয়ালি একটা মানে অনেক ক্ষেত্রে যেটা হয় মানে সেটা মেনলি এটা বার্ধক্যজনিত কারণেই হয়, এবং সেটার কারণেই দেখা যায় যে স্পার্ম প্রোডাকশান সেক্ষেত্রে কিন্তু ব্যাহত হয়। তো ওটা যেটা হয় সেটা হচ্ছে ভ্যারিকোসিল। অন্যদিকে প্রস্টেট ক্যান্সার, অনেক সময় প্রস্টেট গ্রন্থির মধ্যে ক্যান্সার তৈরি হয়, বা অ্যান্ড্রোজেন ডেফিসিয়েন্সি ইন এজিং মেল, বয়স বেড়ে গেলে দেখা যায় অ্যান্ড্রোজেন অর্থাৎ টেস্টোস্টেরন যে হরমোন, যে হরমোনগুলো মিওসিস সেল ডিভিশন ঘটিয়ে যেটা স্পার্ম তৈরি করে, সেই হরমোনের ডেফিসিয়েন্সির জন্য অনেক সময় দেখা যায় যে স্পার্ম প্রোডাকশান সেটা কমে যায়। এবং এই ধরনের যে কোনো যে ঘটনাগুলো, ওপরে যতগুলো রোগ পড়লাম সবের ক্ষেত্রেই দেখো প্রভাব ফেলে কোথায়, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি স্পার্ম প্রোডাকশান। এবং স্পার্ম প্রোডাকশান কমে গেলেই যেটা হয় সেটা হচ্ছে স্টেরিলিটি বলে যে ডিজিজটা হয়, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় বন্ধ্যাত্ব, সেই রোগটা কিন্তু সেই সময় দেখা যেতে পারে। তো এইগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যেটা রয়েছে তার বিভিন্ন যে ডিসঅর্ডার্স রয়েছে সেই ডিসঅর্ডার্সগুলো। নেক্সট আমরা যেটা পড়বো দেখো সেটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে এর যে যখন আমরা মানে অ্যাকচুয়ালি স্ট্রাকচার দেখতে যাব, তাহলে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মেইনলি ফাংশন হচ্ছে সেটা হচ্ছে এগ বা ওভা সেটা তৈরি করে, মানে ডিম্বাণু যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলে থাকি। এবার যদি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের স্ট্রাকচারটা দেখি তাহলে সবার প্রথম যেটা থাকে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের প্রথমেই হচ্ছে সেটা হচ্ছে দেখো অ্যাকচুয়ালি ওভারি। যে ওভারিও যেখানেতে ওভা বা এগ যেটা তৈরি হয় এটাও পেয়ার স্ট্রাকচার, এটাও অ্যাকচুয়ালি জোড়ায় থাকে, যে দেখো দুটো ওভারি দুদিকেতে রয়েছে, এবং ওভারিগুলোর মধ্যে থেকে ওভা তৈরি হয়, কিন্তু অল্টারনেটিভ অ্যাকচুয়ালি মান্থে ওভা তৈরি হয়, অর্থাৎ প্রত্যেক 28 দিন বাদে বাদে দেখা যায় ওভা প্রোডাকশান হয়। এবং তাহলে হিসেব করা যেতে পারে মোটামুটি প্রত্যেক মাসেতে একটা করে ওভা অ্যাকচুয়ালি ওভারির মধ্যে থেকে জেনারেট হয়, কিন্তু অল্টারনেটিভলি, অর্থাৎ জানুয়ারিতে যদি অ্যাকচুয়ালি এই ওভারিটা থেকে হয় তাহলে ফেব্রুয়ারিতে এই ওভারি, আবার মার্চে এই ওভারি, এপ্রিলে এই ওভারি, এরকম করে অল্টারনেটিভলি ওভা সেখান থেকে প্রোডাকশান হতে থাকে। এবার ওভারি যে স্ট্রাকচারটা থাকে এই ওভারি স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি যেটা মানে ডরসাল মানে ফিমেল বডির যে ডরসাল যে ওয়াল মানে পিঠের দিকে যে অ্যাকচুয়ালি যে মাসেল যেটা থাকে সেখানেতে একটা পাতলা পর্দা যেটার নাম হচ্ছে মেসোভেরিয়াম, তার মাধ্যমে এটা অ্যাটাচ থাকে, কারণ এটা কিন্তু
যে অন্যান্য রিপ্রোডাক্টিভ অন্যান্য সেকেন্ডারি যে অর্গ্যানগুলো রয়েছে, কারণ প্রাইমারি সেক্স অর্গ্যান এটা যেটা ওভারি, আর বাকি যে স্ট্রাকচারগুলো দেখতে পাই যেমন এটা ফ্যালোপিয়ান টিউব, এটার নাম হচ্ছে ইউটেরাস। তো এগুলো হচ্ছে সেকেন্ডারি অ্যাকচুয়ালি মানে সেক্স অর্গ্যান। তো এদের সঙ্গে প্রাইমারি সেক্স অর্গ্যানের ডাইরেক্ট অ্যাটাচমেন্ট থাকে না, যেমন মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে কিন্তু ডাইরেক্ট অ্যাটাচমেন্ট থাকে, এখানে ডাইরেক্ট অ্যাটাচমেন্ট থাকে না। যেহেতু ডাইরেক্ট অ্যাটাচমেন্ট থাকে না, তাই এই ওভারিটাকে একটা জায়গাতে বডির মধ্যে ফিক্স করে রাখতে হয়। তো সেই জন্য এটা দেখা যায় যে ডরসাল ওয়ালের সাথে এটা একটা পাতলা পর্দা দিয়ে অ্যাটাচ থাকে, যেটার নাম হচ্ছে মেসোভেরিয়াম। আর অন্যদিকে ইউটেরাইন ওয়াল, যেটা ইউটেরাসের গায়েতেও এটা অ্যাকচুয়ালি অ্যাটাচ থাকে, যে অ্যাটাচমেন্টটাকে বলা হয় সেটা হচ্ছে ওভারিয়ান লিগামেন্ট। এবার যেহেতু এই ওভারিটা অ্যাকচুয়ালি ডরসাল ওয়ালের গায়েতে আটকে থাকে, তো সেই জন্য ডরসাল ওয়ালের গায়েতে একটা ডিপ্রেশন দেখা যায়, একটা খাঁজের মতো দেখতে পাওয়া যায় পিঠের দিকে, মানে ফিমেল বডিতে পিঠের দিকে। তো সেই অংশটাকে অ্যাকচুয়ালি বলা হয় ওভারিয়ান ফসা। ফসা কথাটার অর্থ হচ্ছে অবতল অংশ। তো ওই স্ট্রাকচারটাকে অ্যাকচুয়ালি বলা হয় ওভারিয়ান ফসা, যেখানে ওভারিটা অ্যাটাচ থাকে। এবার ওভারির মধ্যেতে ওভা তৈরি হয়, ওভা তৈরি হওয়ার পর ওভারির যে ওয়াল থাকে এই ওয়ালটাকে নষ্ট করে ওভাটা অ্যাকচুয়ালি বাইরেতে রিলিজ হয়, এবং যখনই রিলিজ হয় সেটা সবার প্রথম এসে পৌঁছায় সেটা হচ্ছে এই ফ্যালোপিয়ান টিউব যে পোর্শনটা বলা হয়, এই ফ্যালোপিয়ান টিউব পোর্শনটাতে এটা এসে সবার প্রথম মুক্ত হয়। এবার ফ্যালোপিয়ান টিউবেতে যখনই এটা এসে মুক্ত হচ্ছে, ফ্যালোপিয়ান টিউবের একদম সামনের দিকেতে কিছু আঙুলের মতো এক্সটেনশন আছে, এই যে দেখো এই আঙুলের মতো এক্সটেনশন যেগুলো রয়েছে এইগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে ফিমব্রি। এই ফিমব্রির পরে দেখা যায় এখানে একটা ফানেলের মতো স্ট্রাকচার থাকে, যে ফানেলের মতো স্ট্রাকচারটাকে অ্যাকচুয়ালি বলা হয় ইনফান্ডিবিউলাম। তাহলে সবার প্রথম দেখো যে এখান থেকে প্রথমেই যখন এটা রিলিজ হলো সেটা ফিমব্রির মাধ্যমে অ্যাকচুয়ালি ওভাগুলো প্রথম অ্যাকসেপ্টেড হলো, তারপর এসে পৌঁছালো কোথায়, সেটা হচ্ছে ইনফান্ডিবিউলাম যে রিজিয়ানটা রয়েছে সেইটা। এরপরে রিজিয়ানটাকে অ্যাকচুয়ালি বলে অ্যাম্পুলা, আর এরপরের এই সরু রিজিয়ানটাকে বলা হয় ইস্থেমাস। অ্যাকচুয়ালি এই অ্যাম্পুলাতে ওভাটা তৈরি হওয়ার পর এখানেতে সেটা স্টোর হয়, এবং স্পার্ম যখন অ্যাকচুয়ালি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে প্রবেশ করে, সেটা প্রবেশ করার পর আস্তে আস্তে স্পার্মটা এসে পৌঁছায় সেটা হচ্ছে এই অ্যাম্পুলা রিজিয়ান, এবং অ্যাম্পুলা রিজিয়ানেতেই যেটা হয় সেটা হচ্ছে ফার্টিলাইজেশনটা হয়, এবং খুব ভালোভাবে বলা হয় অ্যাম্পুলা ইস্থেমাস যে জাংশন সেইখানেই ফার্টিলাইজেশনটা কমপ্লিট হয়। এবং ফার্টিলাইজেশন হওয়ার পর যে ফার্দার যে আস্তে আস্তে যখন অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট হয়, তবে ফার্স্ট যে সেলটা তৈরি হয় সেটাকে বলে জাইগোট। এইটাই কনস্ট্যান্টলি ডিভাইড করে করে পরের বিভিন্ন স্টেজ আমরা দেখবে পড়বো, জাইগোট থেকে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা এগুলো তৈরি হয়। তো সেইভাবে ডিভাইড করতে করতে আস্তে আস্তে এই ইস্থেমাস দিয়ে এসে এটা ইমপ্লান্টেড হয়, বা অ্যাকচুয়ালি এসে আটকে যায় সেটা হচ্ছে এই ইউটেরাসের ওয়ালেতে। এই ইউটেরাইন ওয়ালের মধ্যে যখনই এসে এটা আটকায়, এটা আস্তে আস্তে ইউটেরাসে খাবার নেয়, এবং সেখান থেকে খাবার নিয়ে ইউটেরাসের মধ্যেই চাইল্ড সেটা ধীরে ধীরে গ্রো করতে শুরু করে। তার মানে দেখো অ্যাকচুয়ালি ওভারি থেকে ওভাটা রিলিজ হলো, রিলিজ হওয়ার পর সেটা ফ্যালোপিয়ান টিউবে এলো, ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে এসে ফার্টিলাইজেশন হলো, তারপর ফার্দার ডেভেলপমেন্ট হতে হতে এটা আস্তে আস্তে এসে অ্যাটাচ হয় কোথায়, সেটা হচ্ছে ইউটেরাসে, এবং ইউটেরাইন ওয়ালই এটা ধীরে ধীরে বাড়তে থাকে। এবার ইউটেরাস যেটা রয়েছে এই ইউটেরাসটাই সব থেকে ইম্পর্টেন্ট, কারণ এখানেই চাইল্ডটা আস্তে আস্তে গ্রো করে, এবং যেটা বলা হয় জেস্টেশন পিরিয়ড, যে অ্যাকচুয়ালি 280 ডেজ যে জেস্টেশন পিরিয়ড বলা হয়, যে 9 মাস 10 দিনের যে জেস্টেশন পিরিয়ড যখন চাইল্ডটা মায়ের বডির ভেতরে থাকছে, সেই গোটাটাই কিন্তু অ্যাকচুয়ালি পুরোটাই থাকে সেটা হচ্ছে এই মানে ইউটেরাইন ওয়ালের মধ্যে। এবার ইউটেরাইন যে ওয়াল যেটা রয়েছে 3টে লেয়ার থাকে অ্যাকচুয়ালি একদম বাইরের দিকেতে, ইউটেরাসের একদম বাইরের দিকেতে একটা মানে প্রোটেক্টিভ একটা লেয়ার থাকে, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় পেরিমেট্রিয়াম। এটা অ্যাকচুয়ালি কোলাজেন এবং ইলাস্টিন ফাইবার দিয়ে তৈরি হয়। এরপরে একটা মাসেল লেয়ার থাকে যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় মায়োমেট্রিয়াম, যেটা অ্যাকচুয়ালি ইউটেরাসের কন্ট্রাকশন রিল্যাক্সেশনটাকে কন্ট্রোল করে। আর একদম ভেতরের দিকে খুব একটা সফট লেয়ার থাকে যেটা ব্লাড ভেসেল কন্টেনিং, প্রচুর পরিমাণে রক্তজালক থাকে, যেটা অ্যাকচুয়ালি এমব্রিওকে খাবার দেয়, সেটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম। তাই ইউটেরাসের 3টে লেয়ার, পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম, 3টে লেয়ার। এরপরে দেখো যে রিজিয়ানটা আসছে সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ইউটেরাসের পরেই হচ্ছে সেটা হচ্ছে ভ্যাজাইনা। মানে ভ্যাজাইনার অ্যাকচুয়ালি কী করে, যে এই ভ্যাজাইনার
আর ইউটেরাসের ঠিক কানেকশান যেটাকে বলা হয় সার্ভিক্স, এই সার্ভিক্স রিজিয়ানটাতে যখনই চাইল্ড ডেভেলপমেন্ট হতে শুরু হয়, এই সার্ভিক্স রিজিয়ানটার এখানেতে একটা মিউকাস প্লাক তৈরি হয়, এবং এই মিউকাস প্লাকটা অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে ওই যখনই চাইল্ড ডেভেলপ হয়, চাইল্ডটা যাতে কোনোভাবে ইউটেরাস থেকে ডিসপ্লেস না হয়, সেই জন্য এই সার্ভিক্সটা অ্যাকচুয়ালি কী করে, ওটাকে ব্লক করে রেখে দেয়। এইটাই হচ্ছে ওর কাজ। এবং আরও একটা জিনিস যেটা রয়েছে, দেখো এই ভ্যাজাইনা যেটা, এর গায়েতেই কি থাকে, বার্থুলিন গ্ল্যান্ড থাকে, যেটা ঠিক এক্স্যাক্টলি যেরকম মানে কাউপার্স গ্ল্যান্ড যে কাজটা করতো, যে অ্যালকালাইন মিডিয়াম সিক্রেট করতো, এবং অ্যালকালাইন মিডিয়াম সিক্রেট করার জন্য যে মিডিয়ামটাকে সবসময় নিউট্রাল রাখতো, এখানেও এক্স্যাক্টলি সেম জিনিসটাই এখানে কিন্তু করে, যে বার্থুলিন গ্ল্যান্ডও যেটা করে সেটা হচ্ছে মিডিয়ামটাকে নিউট্রাল করে দেয়। এবং তার সাথে সাথে আরও একটা মানে এটার একটাই কারণ, সেটা হচ্ছে এক্সক্রিটরি সিস্টেম। কারণ ফিমেলদের ক্ষেত্রেও অ্যাকচুয়ালি কী হয়, যে এক্সক্রিটরি সিস্টেম আর রিপ্রোডাক্টিভ সিস্টেমের অ্যাপারচার সেম, মানে সেই কারণে যেটা হয় সেটা হচ্ছে যে মানে এখানেতেও অ্যাকচুয়ালি এক্সক্রিটরি প্রোডাক্ট যেহেতু আসছে, সেই জন্য এখানকার মিডিয়ামটাও অ্যাসিডিক থাকে। তো যাতে স্পার্ম কোনোভাবে নষ্ট না হয়, সেই জন্য এখান থেকেও অ্যাকচুয়ালি অ্যালকালাইন মিডিয়াম সিক্রেট করে যেটা করে গোটা এনভায়রনমেন্টটাকে নিউট্রাল করে রাখে, যাতে স্পার্ম এখানে রিলিজ হওয়ার পর কোনোভাবেই স্পার্মটা নষ্ট না হয়। তাহলে এই হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা, বা এই হচ্ছে জিনিসটা যেটা বলা হচ্ছে। এবং ম্যামারি গ্ল্যান্ড যেটা চাইল্ড ডেভেলপমেন্টের পর, আমরা যেহেতু ম্যামেলস, তো সেই জন্য যেটা হয় যে প্রথমেই চাইল্ড ডেভেলপমেন্ট হওয়ার পর সে কিন্তু নিজে নিজে মানে কোনো খাবার বাইরে থেকে খেয়ে সে কিন্তু ডাইজেস্ট করতে পারে না। তাহলে সেই কারণে তার খাবারটাকে ডাইজেস্ট করার জন্য, মানে যেহেতু সে ডাইজেস্ট করতে পারছে না, সেই জন্যই তাকে যেটা অ্যাকচুয়ালি মানে করা হয় সেটা হচ্ছে যে মা যে খাবারটা খায় তারই একটা পার্সেন্টেজ সিম্পলিফাইড করে সে অ্যাকচুয়ালি মানে মানে মা বডির ভেতরেতে রেখে দেয়, যেটা চাইল্ডরা মানে ডাইরেক্ট খায়, এবং সেটা খেয়ে তাদের যে যাবতীয় যা কিছু নিউট্রিশন সেটা সে ওর মাধ্যমেই পায়। তো সেই জন্য ম্যামারি গ্ল্যান্ড থেকে মিল্ক যেটা প্রডিউস হয়, যে মিল্কটা খেয়েই অ্যাকচুয়ালি চাইল্ড কিন্তু প্রথম অবস্থায় গ্রো করে। এখানেতে আবার দেখো ছবিটা একটু দেখানো হয়েছে, একটু আমি জাস্ট বলে দিই। এইটা হচ্ছে ওভারি। ওভারিতে যখনই ওভাগুলো ডেভেলপড হয় তখন এরকম একটুখানি করে দেখো ওই রিজিয়ানগুলো ফুলে যায়, এবং এইগুলো কি বলা হয় সেটা হচ্ছে স্টিগমা। তো এই জায়গাগুলো থেকেই এরা বাইরের দিকে বেরিয়ে আসে, এবং বেরিয়ে এসে যখনই বাইরের দিকে আসে তখন এই ফ্যালোপিয়ান টিউবগুলো ওগুলোকে অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, এবং সেগুলো আস্তে আস্তে ফ্যালোপিয়ান টিউবের থ্রু দিয়ে সেটা যায়, এবং গিয়ে সেটা মানে এখানেতে এই অ্যাম্পুলা রিজিয়ানেতে ফার্টিলাইজড হয়। ফার্টিলাইজড হওয়ার পর এটা ইস্টেমাসের থ্রু দিয়ে আসে এবং এন্ডোমেট্রিয়ামেতে আসে। বাইরের আউটার কভারিং এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে এন্ডোমেট্রিয়াম, যেটা এটা হচ্ছে মাসেল লেয়ার, আর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এন্ডোমেট্রিয়াম যে লেয়ারটা, মানে ইউটেরাসের তিনটে যে ওয়াল রয়েছে সেটা। এই এন্ডোমেট্রিয়ামের ওয়ালের মধ্যে দিয়ে এটা ইমপ্লান্টেড হয় চাইল্ড, এবং ধীরে ধীরে বাড়তে থাকে। তাহলে ইউটেরাসের মধ্যেই এটা অ্যাকচুয়ালি গ্রো করে। ইউটেরাসের ওপরের যে পোর্শনটা এটাকে বলা হয় ফান্ডাস। আর এখানে দেখো এইটা হচ্ছে সার্ভিক্স রিজিয়ান, আর এইটা হচ্ছে ভ্যাজাইনা। অ্যাকচুয়ালি সার্ভিক্স রিজিয়ানেতেই বলছিলাম মিউকাস প্লাক তৈরি হয় যখন এখানে চাইল্ড মানে ডেভেলপড হয়ে যায়, এবং চাইল্ডকে কখনোই ডিসপ্লেস হতে দেয় না অন্য, কারণ যখনই চাইল্ডটা বড় হবে তার তো ওয়েটটা বাড়বে, ওয়েটটা বাড়ার জন্য গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য নিচের দিকে নেমে আসতে চাইবে, তো মিউকাস প্লাকটা ওকে কী করে আটকে রেখে দেয়। এবার ঠিক যেরকম মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের কিছু ডিসঅর্ডার সম্পর্কে পড়েছিলাম, সেরকমই ঠিক ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমেরও কিছু ডিসঅর্ডার পড়ব। যেমন একটা হচ্ছে প্রথম ওভারিয়ান সিস্ট, যে অ্যাকচুয়ালি যেহেতু এখানেতে প্রচুর পরিমাণে সেল ডিভিশন হয় এবং সেখানে ওভার প্রডিউস হয়, তো সেই জন্য অনেক সময় এখানে সিস্ট ফর্ম করে যেতে পারে, যে ছোটো ছোটো টিউমারের মতো গঠন তৈরি হতে পারে, সেটা হচ্ছে ওভারিয়ান সিস্ট। এবং ওভারিয়ান সিস্ট হলে সেক্ষেত্রে সেটাকে অপারেশন করে বাদ দেওয়া হয়, যে সিস্টগুলোকে নষ্ট করে দেওয়া হয়। অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে দেখা যায় এন্ডোমেট্রোসিস, যে কোনো ফিমেলের ক্ষেত্রে হরমোনাল রেগুলেশনের অ্যাবনর্ম্যালিটির জন্য তার এন্ডোমেট্রিয়ামটা ঠিকমতো তৈরি হয় না, এবং এন্ডোমেট্রিয়ামটা নষ্ট হয়ে যায়, যার জন্য চাইল্ড কখনোই ইমপ্লান্টেড হতে পারে না, যার জন্য চাইল্ড ডেভেলপমেন্ট সম্ভব হয় না। তো ওই ঘটনাটাকে অ্যাকচুয়ালি বলা হয় এন্ডোমেট্রোসিস। ওভারির মধ্যে যদি কোনো সময় ক্যান্সার তৈরি হয় তাহলে তখন সেক্ষেত্রে ওভারিয়ান ক্যান্সার বলা হয়, সেক্ষেত্রে ওভারিকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয় দেহ থেকে। ঠিক সেরকমই দেখা যায়
যে সার্ভিক্স রিজিয়ানেতেও যদি কোনো সময় অ্যাকচুয়ালি ক্যান্সার তৈরি হয় তখন সেটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার বলা হয়, যে সেটাও অনেক সময় দেখা যায়। এবং এই সমস্ত জিনিসগুলো সবকটাই কিন্তু ইনফার্টিলিটির কারণ হতে পারে। যে ফিমেলের ক্ষেত্রে যে বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি, সেটা এইগুলোর যে কোনো একটা হলেই কিন্তু সেখানে রোগটা হতে পারে। অথবা অনেক সময় ইউটেরাইন ক্যান্সারও হতে পারে। ইউটেরাসে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে ইউটেরাসেও কিন্তু ক্যান্সার হতে পারে, সেক্ষেত্রে ইউটেরাসকে বাদ দেওয়া হয়। বা অনেক ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার হতে পারে এবং সেক্ষেত্রেও দেখা যায় যে অপারেট করে সেটাকে রিকভার করার চেষ্টা করা হয়। তাহলে এগুলো সমস্তই দেখো যে বিভিন্ন ডিসঅর্ডার বা ডিজিজ যেগুলো অ্যাকচুয়ালি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের সাথে রিলেটেড।